সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন সালাউদ্দিন আইয়ুবী সাহেব ময়মনসিংহের বালুকা থেকে। জানতে চেয়েছেন, স্যার মায়ের আগে যদি ছেলে মারা যায়, ওই ছেলে বা ওই ছেলে-মেয়ের মানে নাতি-নাতনি কি তার সম্পত্তি পাবে? যদি পায় তাহলে অন্যান্য ছেলেমেয়েরা যা পাবে তাই পাবে নাকি কম বেশি পাবে? এখানে কথা হলো, আমাদের মুসলিম ফারায়েজ মতে মৃত ব্যক্তি সম্পদের অংশীদার হয় না। যেহেতু মার আগে যে ছেলেটা মারা গিয়েছে, ওই ছেলেটা যেহেতু মৃত, এই জন্য সে যেহেতু সম্পদ পাবে না, তার সন্তানেরা এই ক্ষেত্রে সম্পদ পাওয়ার সুযোগ নেই, অর্থাৎ সম্পদ পাবে না। কিন্তু আমাদের দেশে রাষ্ট্রীয় আইন হিসেবে 1961 সালে আইয়ুব খান একটা আইন করছেন। ওই আইন মতে যখন করা হয়, তখন এই মৃত ব্যক্তির সন্তান যারা আছে তারা পাবে। এখন তারা যেটা পাবে সেটা হলো, তাদের ওই যেই ব্যক্তি মারা গেছে তার অন্যান্য ভাই বোনেরা যেভাবে পাবে, ঠিক তার অংশটাও এইভাবে বন্টন করা হবে এবং তার অংশ থেকে তার ছেলে মেয়েরা পাবে। এখন সবচাইতে বড় কথা হলো, আমরা কি মুসলিম ফারাইজ মতো বন্টন করব নাকি দেশীয় আইন মতন বন্টন করবে? এই জিনিসটা নির্ভর করবে আপনাদের পারিবারিক অবস্থার উপরে। পারিবারিকভাবে আমাদের সন্তানরা কি চায় যে দেখা গেছে যে আমরা মুসলিম ফারাইজ মতো বন্টনের উপর সন্তুষ্ট আছি, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি বলে না, এই সম্পদ নিয়ে আমি মামলা মোকদ্দমা করব, আমি আইয়ুব খান যে আইন করে গেছে এই আইনের বলে পাবো, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে রাষ্ট্রীয় আইনে বন্টন করবেন। এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, উনার নাম হলো কাউসার হাবিব সাহেব। জানতে চেয়েছেন, আমার প্রশ্ন হলো, গ্রামের বাড়িতে নতুন জরিপ হলে আমরা কিভাবে জানতে পারবো? গ্রামের বাড়িতে যখন নতুন জরিপ হবে, আসলে আমরা জরিপের ধারাবাহিক প্রক্রিয়া প্রসঙ্গে বলছিও একটা ভিডিওতে। জরিপ একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা চলমান একটা প্রক্রিয়া, সারা বছর বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় বিভিন্নভাবে চলতে থাকে। আপনি দেশ গ্রামে যেখানে থাকেন না কেন, দেশ গ্রামের সাথে আপনার ন্যূনতম যোগাযোগ থাকলেও আপনি এই জিনিসটা খবর পেয়ে যাবেন। কিভাবে খবর পাবেন? জরিপ আসলে এরকম না যে ঢাকা থেকে দেখা গেছে যে বরিশাল সারাদিন একদিনের জন্য গেল, সারা দিনভর জরিপ করছে, বিকালবেলা ওখান থেকে চলে আসলো। আসলে বিষয়টা এরকম না। একটা এলাকায়, একটা গ্রামে যখন জরিপের কাজ শুরু হয়, তখন দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরও ওখানে অপেক্ষা করতে হয়। ওরাও স্থানীয়ভাবে ওখানে ক্যাম্প করে, বিভিন্ন প্রচারপত্র করে। এইজন্য দেশ গ্রামের সাথে আপনার ন্যূনতম যোগাযোগ থাকলেও আপনি খবর এটা পেয়েই যাবেন যে আমাদের এলাকায় জরিপ আসছে। যখন আপনার এলাকায় জরিপ আসছে আপনি শুনবেন, তখন আপনি আপনার উপযুক্ত ডকুমেন্ট গুলো নিয়ে আপনার জায়গা জমি দেখা গেছে যে আপনার নামে একটু রেকর্ড করে নিবেন। এরপরেও যদি আপনি সন্দিহান থাকেন যে আমি খবর পাই কি পাই না, তাহলে স্থানীয়ভাবে আপনি কাউকে বলে রাখার চেষ্টা করবেন যে ভাই, আমাদের এলাকায় যদি এরকম জরিপ আসে তাহলে আমাকে একটু জানাইও। এছাড়াও এটা যে আসলে এটা তো প্রতি বছর হইতেছে না, ৫ বছর ৭ বছর পরে হইতেছে, বিষয়টা এরকম না। ২০, ৩০, ৪০, ৫০ বছর পরে এক হিসেবে একবার আসবে। যার কারণে আপনি সেটেলমেন্ট অফিসেও খবর নিতে পারবেন যে কত বছর পর আবার আমাদের এখানে এরকম জরিপ হইতে পারে। এই হিসাবে আশা করি আপনি জানতে পারবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, উনার নাম মুজাফফর আলী সাহেব, লন্ডন থেকে। আপনি জানতে চেয়েছেন, মোজা ম্যাপে দাগ নাম্বার কেন শর্ট করে লেখা থাকে? অর্থাৎ ১৬২ নম্বর এর পাশে ১৬৩ র পরিবর্তে শুধু ৩ লেখা আছে। জানালে খুশি হব। আসলে এটা যখন দাগগুলো একটু ছোট হয়, আপনি যখন আমাদের নকশার বিস্তারিত বিবরণ যেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি, ওখানে যখন আপনি দেখবেন তখন বুঝতে পারবেন এই জিনিসগুলো আমরা বিস্তারিত একটু নিয়ে আসছি। যখন দাগের গড়গুলো ছোট হয়, পূর্ণ সংখ্যা লিখতে অসুবিধা হয়, ৪ টা ৫ টা, অনেক সময় ৬ টা ৭ টা সংখ্যাও থাকতে পারে একটা কথারে। যখন এতটা সংখ্যা লিখতে অসুবিধা হয়, গড়টা খুব ছোট, তখন একক, দশক, শতক যেই কয়টা লেখা যায় ওই কয়টা লিখবে। পরবর্তীতে বড় গড় যখন পাইবে তখন পূর্ণাঙ্গ সংখ্যা এভাবে লিখবে। এইজন্য দেখা গেছে যে সংক্ষিপ্ত আকারে এভাবে একক, দশক, ১ টা ২ টা ৩ টা এরকম সংখ্যা লেখা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, ফিরোজ খান সাহেব, যে আমার এক পাশে ২৫ ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ ১৮ ফিট, ১০ ফিট উচ্চতা করব, তাহলে ইটের হিসাবটা একটু বুঝিয়ে দেবেন। অর্থাৎ আপনি জানতে চেয়েছেন, এখানে ওয়ালের অবস্থা দিয়েছেন, ওয়াল দৈর্ঘ্যে ২৫ ফিট, আবার দেখা গেছে যে এখানে উচ্চতা করতে চান ১০ ফিট। ঠিক একই অবস্থা আরেক দিকে দেখা গেছে যে ১৮ ফিট এবং উচ্চতা করতে চান আপনি ১০ ফিট। আপনি আমাদের ইটের হিসাবের ভিডিও থেকে আপনি কমেন্ট করছেন, ওটা দেখলে তো আশা করি বুঝতে পারার কথা। তারপরে আমি একটা আপনার জন্য করে এখানে তৈরি করে দিছি, আপনি এই হিসাব পাবেন। ধরুন আপনার যেই ওয়ালটা বলছিলেন ২৫ ফিট, এই ২৫ ফিট ওয়ালরে প্রথমত আপনি ইঞ্চিতে নিয়ে যান। ২৫ টা আমরা ১২ দ্বারা গুণ করে দেখলাম যে এখানে ৩০০ ইঞ্চি লম্বা হবে। এখন আমার একটা ইটের লম্বা কিন্তু ১০ ইঞ্চি সব মিলিয়ে।
মসলা মিলেই আমরা বিস্তারিত ওখানে বুঝাইয়ে বলছি। তখন আপনার এক কাতারে, এক লাইনে আপনার ৩০ টি ইট লাগবে। এখন আপনি উচ্চতা করবেন, একটা স্তরের উপরে দিতেছেন। এভাবে আপনি ১০ ফিট করবেন। ১০ ফিট করতে গেলে যেহেতু ১ ফিটে আপনার ১২ ইঞ্চি, এখানে আপনার টোটাল ১২০ ইঞ্চি হবে। আর প্রতি ইট দেওয়ার পরে আপনার উচ্চতা বাড়ে ৩ ইঞ্চি, ৩ ইঞ্চি, ৩ ইঞ্চি করে। তো ১২০ রে আবার যখন ৩ দ্বারা আমরা ভাগ করলাম, তখন আমাদের এরকম ৪০ টি লাইন লাগে আপনার ১০ ফিট উপরে উঠতে গেলে। এখন এক লাইনে যেহেতু ৩০ টি ইট, এভাবে ৪০ টি লাইন, ৩০ আর ১০ এ গুণ করলাম। এভাবে ১,২০০ টি ইট লাগবে আপনার ২৫ ফিট লম্বা এবং ১০ ফিট উচ্চতা করতে গেলে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই হিসাবে একটু চেষ্টা করে আপনি ১৮ ফিট যদি আপনার লম্বা হয়, উচ্চতা তো আগের মতোই ১০ ফিট আছে, কতটুকু হবে বের করে ফেলবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। না পারলে আমাদেরকে আবারও জানালে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ জাকির হোসেন খান সাহেব জানতে চেয়েছেন, খতিয়ান দেখে কি বোঝা যাবে কোন জমি কার নামে রেকর্ড হয়েছে, অথবা কিভাবে বোঝা যাবে কার নামে কোন জমি রেকর্ড হয়েছে? এটা খতিয়ান দেখেই বুঝতে হবে। যখন আপনি খতিয়ান দেখবেন, খতিয়ানে তার নামটা থাকবে, তার হিস্সা থাকবে, তার অংশ থাকবে, সে কতটুকুর মালিক এটা থাকবে। খতিয়ানগুলোতেই মূলত লেখা থাকে যে কার নামে জমিটা রেকর্ড হয়েছে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ মামুন সাহেব জানতে চেয়েছেন, স্যার আমার জমির সাথে সবার জমির অংশ ঠিক আছে। আমার জমির অংশে ২% বেশি। এখন করণীয় কি? সঠিক একটা পরামর্শ দিন। করণীয় তো হবে এটাই আমি আপনাকে বলব। আপনি আপনারটা নিয়েই সন্তুষ্ট থাকেন। ২% যদি আলাদা বেশিও থাকে, আমারটা হইলে আমি বলতাম যে ওই ২% ভিতরে আমি যাবো না। আমার পর্যন্ত আমি ওয়ালে সীমানা দিয়ে আমারটা দখল করব। ওইটা কে নিবে, কি করবে, কি হবে, এটা নিয়ে আমার চিন্তা করা দরকার নাই। এইজন্য দেখা গেছে যে আমি আমার অংশে, কারণ আপনি ওই ২% সহকারে না যাইয়া না শুনাইয়া বিভিন্নভাবে আপনি দেখা গেছে যে ওইটাকে একটু লুকায়িত রাখি হয়তো একটা দালান বিল্ডিং করে ফেললেন। ধরুন ১০ বছর পরে, ২০ বছর পরে কেউ একজন ভালোভাবে অরিজিনাল ভাবে দাবি করছে আসলে তো এদিকে আমরা ২% পাবো। তখন আপনাকে ওই ঘর ভাঙা ছাড়া উপায় থাকে না। অথবা দেখা গেছে যে তার কাছ থেকে উচ্চ মূল্যে অনেক সময় কিনে নেওয়া ছাড়া উপায় থাকে না। এজন্য আমার অত দরকার নেই। আমি আমার জমির সঠিক সীমানা যেখানে আমারটার ভিতরেই আমি সন্তুষ্ট থাকবো। আর না বলে হলেও তো অন্যেরটা নিয়ে নিলেও তো এটা আমাদের, আমরা যারা মুসলিম আমরা মনে করি যে এটা আমাদের জন্য উচিত হবে না, জায়েজ হবে না। ওইটা খালি পড়ে থাকলে থাকুক, যেভাবে আছে ওইভাবে থাকুক। ওইটা নিয়ে আমার টেনশন করার কিছু নাই। যারটা সে নিবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ সেলিম গাজী সাহেব জানতে চেয়েছেন, স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আ এর কারণ আমি আপনার জায়গা জমি বন্টনের ভিডিওগুলো দেখি। আর এই ভিডিওতে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আচ্ছা, যেটা জানতে চেয়েছেন আপনি ফারাইজের একটু বিস্তারিত বিবরণ জানতে চেয়েছেন। কুদ্দুসের মৃত্যুর পর তার ওয়ারিশ থাকে ১ স্ত্রী ২ কন্যা এবং ২ ভাই ও ১ বোন থাকে। আগে এইটা আপনি শুনেন। পরবর্তীতে আপনি আরেকজনেরটাও আ বলতে চেয়েছেন। এটা আগে আপনারে বলে দিই। যেহেতু মৃত ব্যক্তির সম্পত্তিটা বন্টন করার জন্য আপনি এলোমেলো না পেঁচাইয়া আমাদেরকে যেটা করতে হবে, যেই ব্যক্তি মারা গেছে তার ওয়ারিশ কে আছে আমাদেরকে এটা দেখতে হবে। তাহলে আপনি বন্টনের সুবিধা পাবেন। ধরেন ১ম এ কুদ্দুস যখন মারা যায় তার স্ত্রী আছে, ২ কন্যা আছে এবং তার ২ ভাই ও ১ বোন আছে। এক্ষেত্রে স্ত্রী পাবে, যেহেতু সন্তান আছে ৮ ভাগের ১ ভাগ। যেহেতু মেয়ে ২ টা, এইজন্য মেয়েরা পাবে ৩ ভাগের ২ ভাগ। ৮ ভাগের ১ ভাগ, ৩ ভাগের ২ ভাগ যোগ করলে যা হয়, বাকি অংশটুকু তার ভাই-বোনেরা পেয়ে যাবে। এখানে বোনের ডবল ভাই পাবে, ভাইয়ের অর্ধেক বোন পাবে, এভাবে বন্টন হবে। পরবর্তীতে আপনি করেছেন ২ কন্যা মারা গেছে, ওদের বয়স ৯ বছর। ঠিক আছে? এরা মারা যাওয়ার পরে এই ২ কন্যার ওয়ারিশ ছিল মা এবং ২ চাচা ও ১ ফুফু। এখন এই সময় তাদের ওয়ারিশ হলো তাদের মা আছে আর ২ চাচা ১ ফুফু আছে। এই ক্ষেত্রে তাদের সম্পদটা বন্টন যেভাবে হবে, এখানে মা পাবে সমস্ত সম্পদের ৩ ভাগের ১ ভাগ। আর চাচা আর ফুফু এরা দেখা গেছে যে ৩ ভাগের ১ ভাগ নেওয়ার পরে বাকি যে ৩ ভাগের ২ ভাগ আছে, এরা আসাবা হিসেবে অবশিষ্ট সম্পদের মালিক হবে। হ্যাঁ? ওই চাচা যতটুকু পাবে তাদের ওই মেয়ের ফুফু তার অর্ধেক পাবে। এই হিসাবে বন্টন হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন টুটুল হোসেন সাহেব, আপনি জানতে চেয়েছেন সার কথা এটা যে টেপ ফিতা দিয়ে যখন মাপতে যান, এই টেপ ফিতাটা বড় ছোট হওয়ার সুযোগ আছে কিনা? আসলে আমরা এই কথা জানি যে তাপে কঠিন পদার্থ আয়তনে বাড়ে। এইজন্য টেপ ফিতা তো আসলে প্লাস্টিকের একটা বস্তু। এইজন্য এটা অতিরিক্ত তাপমাত্রায় অনেক সময় মাঠ পর্যায়ে ফিল্ডে একটু বেড়ে যেতে পারে। আবার অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে একটু সংকুচিত একটু থাকতে পারে। তাছাড়া টেপ ফিতাটা একটু যখন ১০০ ফিটের মতো খুলবেন, তখন আপনি একটু দেখবেন বাতাস অনেক সময় দুলতে থাকে। এরপরে দেখা গেছে যে আপনাকে এমনভাবে মাপতে হবে যে অতিরিক্ত টানও করে দড়ি নাই,
আবার একবারে লুজও রাখি না, মিডিয়াম পর্যায়ে ধরে ধরে আপনাকে এরকম মাপতে হবে। আর অতিরিক্ত তাপমাত্রা থাকলে আপনি চিন্তাই করবেন এই সময় টেপ ফিতাটা এমনিই একটু প্রসারিত হয়ে আছে। এগুলি সার্ভেয়াররা একটু ব্রেনের মধ্যে রাখি কাজ করে। সরজমিনের সাথে বাস্তবতার মিল রেখে কাজ করার চেষ্টা করে। যদি দেখছে যে না ঠিক আছে এইভাবে দিলে তো ১ ফিট ২ ফিট বেড়ে যায়, তখন বুঝছে যে না আমার টেপ ফিতার এই সমস্যার কারণে আমার বাস্তবতার সাথে মিল যেভাবে আছে ওইভাবে রেখেই আমাকে কাজটা করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন জাহাঙ্গীর আলম সাহেব জানতে চেয়েছেন, স্যার লেন্থ মানে দৈর্ঘ্য ১৭৮ ফুট হলে তাহলে ১% হতে প্রস্থে কত ফিট হবে, আপনি এই কথা জানতে চেয়েছেন। যেহেতু ১% সমান ৪৩৫.৬০ বর্গফুট। এই ৪৩৫.৬০ বর্গফুটকে এখন আপনি দৈর্ঘ্য দিয়ে এক পাশ দিয়ে আপনি ভাগ করবেন ১৭৮ দিয়ে। আমি এখানে ১৭৮ দিয়ে আপনার সুবিধার জন্য ভাগ করে রাখছি। অপর দিকটা অর্থাৎ প্রস্থ হবে ২.৪৫ ফুট। ২.৪৫ ফুট বললে কথাটা ক্লিয়ার না। ০.৪৫ ফুটটা আমি ইঞ্চিতে নিয়ে আপনাকে দেখাইলাম যে এখানে অপর দিকটা আপনি দিবেন ২ ফুট ৫ ইঞ্চি। ২ ফুট ৫ ইঞ্চি যদি আপনি দেন, একদিকে ২ ফুট ৫ ইঞ্চি, অপর দিকে ১৭৮ ফুট দেন, তাহলে এটা আপনার জমি ১% হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, স্যার আমি জানতে চাচ্ছি যে একজন মানুষের সমস্ত খতিয়ান কি সমস্ত জমির কি খতিয়ান হয়? হ্যাঁ, সমস্ত জমিরই আপনার খতিয়ান থাকবে। আলাদা, আলাদা মোজার জমিতে খতিয়ান হয়। এটা আপনি মৌলিকভাবে আসলে জানতে চেয়েছেন যে একটা লোকের হয়তো ৫, ৭, ১০ জায়গায় জমি আছে। ৫, ৭, ১০ গ্রামে ১০ জায়গায় যদি বিভিন্ন জায়গায় যদি জমি থাকে, তাহলে এগুলি আলাদা, আলাদা খতিয়ান হবে। বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রামের জমি, বিভিন্ন মোজার জমি যে একই খতিয়ানে নিয়ে আসবে বিষয়টা এরকম না। বরং বিভিন্ন মোজায় যখন জরিপ হবে আলাদা, 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 আলাদা খতিয়ান হবে এটা। বরং একই মোজার যে সম্পত্তি যেটা একই মোজায় কাছাকাছি আছে, এগুলির যদি আপনি একই খতিয়ানে রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি একই খতিয়ানে রাখতে পারবেন। কিন্তু যখনই ভিন্ন মোজা হবে তখনই এটা ভিন্ন খতিয়ান হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন আমলুল ইসলাম সাহেব, মায়ের আগে ছেলে মারা গেলে মৃত ব্যক্তির ছেলে কি দাদা দাদির সম্পত্তি পাবে? এই বিষয়টার উত্তর হয়ে গেছে। মায়ের আগে যদি ছেলে মারা যায় তাহলে সেই ছেলে আমাদের মুসলিম ফারাইজ মতে সম্পত্তি পাবে না, যার কারণে তাদের সন্তানরাও পাওয়ার সুযোগ নাই। এই ক্ষেত্রে কার কি করণীয় আসলে সংক্ষেপে এখানে বললে শেষ হবে না। আমাদের ফারাইজের ভিডিওর উপর বিস্তারিত আছে যে এই আইনের সুবিধা অসুবিধা বিভিন্ন প্রসঙ্গে, আপনারা ওগুলা দেখলেও আরো বিস্তারিত জানতে পারবেন। তবে সংক্ষিপ্ত কথা হলো এটা, আমাদের মুসলিম ফারাইজ মতে এই ক্ষেত্রে এই সন্তানেরা সম্পত্তি পাবে না এবং আমাদের দেশীয় যে আইন চলে আইয়ুব খানের আইন মতে এরা সম্পত্তি পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের হাতে আরো বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে। আসলে সময় সংক্ষিপ্ততার কারণে আপনাদের এই প্রতিদিনই ভিডিও দেওয়া এটাও সম্ভব হয়ে উঠতেছে না। এইজন্য অনেক প্রশ্ন এখনো রয়ে গেছে। আমরা পরবর্তীতে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ যাদের প্রশ্নগুলো সিরিয়াল মতো আছে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।